আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। যান বসুন। আপনারা দুজনেই কথা বলবেন এখানে, হ্যাঁ? আমার আসলে ভূমিকা হচ্ছে জাস্ট একটু অবজার্ভ করা যে সেটা ঠিক আছে কিনা, কি অবস্থা। তো আপনি আপনার পরিচয়টা ওনাকে দেন, তারপরে উনি বাকি বিষয়গুলো আপনাকে জিজ্ঞেস করার থাকলে জিজ্ঞেস করবে। আমার নাম রেজাউল করিম, শেরবাড়ি বরিশাল, জেলা বরিশাল, বাবুগঞ্জ থানা। রেজাউল করিম নামে কেউ ছিল আপনার? হ্যাঁ, আমার বড় ভাই ছিল। বড় ভাই ছিল? হ্যাঁ। তো উনি আপনাকে বড় ভাই মনে করে এখানে আসছে, হ্যাঁ? জি ইনশাআল্লাহ। এখন আমার আব্বার নাম হলো আব্দুল মান্নান শেখ, দাদার নাম হলো মনসুর আলী শেখ। আমি ছোটতেই যখন বোন হারাইছি এরপর থেকে আমি দেশহারা। আমি ওরকম দেশে যাইনি। চলে যাচ্ছি দ্বিতীয় ধাপে। আসসালামু আলাইকুম। নীলুফা কেমন আছেন? জি ভালো। ভালো আছেন না? আচ্ছা, আমরা ওনার কেসটা কবে নাগাদ জানতে পারছি মধুদ্দিন? মানে ওনার প্রচার হওয়ার কয়েকদিন পরে আমরা জানতে পারছি। প্রচার হওয়ার পরে পরপরই এখানে অন্যগুলোর মধ্যে আমাদের ভলান্টিয়ার যেটা হচ্ছে আরিফ ভাই সব নিউজ দিয়েছে। আরিফ ভাই কি আজকে আসতেছে? জি না আজকে আসতেছে। ফার্স্ট সোর্সকে আইডেন্টিফাই করা গেছে? জি জি। আচ্ছা, ওনার সঙ্গে তাহলে আমরা একটু কথা বলবো একটু পরেই। আচ্ছা, আর আরিফ ভাইকেও কানেক্ট করো, কিভাবে হয়েছে আমাকে একটু বিস্তারিত জানাতে হবে। তো নীলুফা, আপনি জেনেছেন কিভাবে? আমাদের অফিস থেকে ফোন দেওয়া হয়েছিল আপনাকে? হ্যাঁ, অফিস থেকে ফোন করেছিল আর মোবাইলেও দেখা গেছে, আমি যোগাযোগ করিনি। আচ্ছা, ও মোবাইলে দেখা গেছে? মানে মানে আগেই দেখে ঠিকানা পাওয়া গেছে একটু আপনার। আচ্ছা আচ্ছা, আগে থেকে দেখা গেছে আপনি তার মানে খোঁজ খবর রাখতেছিলেন যে কি হয় ওখানে। হ্যাঁ। আচ্ছা, তো এখন কি অবস্থা? মানে পরিবারের আপনার পরিবারের লোকজন সবাই জানে যে এরকম একটা ঘটনা ঘটতে পারে, আজকে এরকম ফ্যামিলি পাওয়া গেছে বা এরকম হ্যাঁ, কোনো কিছু? আর বলতেছে তো যে এত বছর বাবা মা ছিল না, এখন পাইছে ভালো। না, কিন্তু আমরা তো এখনো নিশ্চিত না। যারা দাবি করতেছে তারা আসুক, তারপরে কথা বলে দেখি কি অবস্থা। হ্যাঁ, আপনি বিশেষ করে কথা বলে দেখবেন, তারপরে যদি মিল পাওয়া যায় তাহলে আপনি যদি অ্যাকসেপ্ট করেন তাহলে আপনার পরিবার, ঠিক আছে? আর এটাই তো হচ্ছে কথা। আমি তো একটু পরিচয়টা নেই, এনারা কারা? ও, দুই মেয়ে। ওয়ালাইকুম আসসালাম। কি নাম বাবা তোমার? মুক্তা আক্তার। মুক্তা আক্তার। মুক্তা আক্তার কি করে? পড়াশোনা করে নিশ্চয়ই। কিসে পড়ে? ক্লাস 9 এ। ক্লাস 9-এ। ওকে। আপনার? লামিয়া। লামিয়া। আপনার কয় ভাই বোন? 2 বোন। আপনারা কি একই ক্লাসে পড়েন? জি। ও, দুজনেই ক্লাস 9 একই স্কুলে? হ্যাঁ হ্যাঁ। তো আজকে যে আম্মু যদি এরকম পরিবার খুঁজে পায় তাহলে কি দাঁড়াবে বিষয়টা? এটা কি এক্সাইটেড আপনারা? হ্যাঁ, অনেক এক্সাইটেড। মাঝে তার আপনারা খুঁজে পাইতে অনেকই ভালো। অনেকই ভালো, রাইট? তো আচ্ছা, মা কি কখনো বলতো মানে ফ্যামিলিতে এরকম যে ওনার যে মা নাই, এই মিসিং ব্যাপারটা কি ছিল? হ্যাঁ, বলতো, তোমাদের সাথে শেয়ার করতো? আচ্ছা, কয় ভাই বোন তোমরা এমনিতেই? আমার 2 বোন। বাবা কোথায়? বাবা আসে নাই কেন? হ্যাঁ, কেন বাবাকে লজ্জা পায়? এই যে আপনি বোধহয় ফার্স্ট ভিডিওতে বলছিলেন লজ্জা পায় না কিছু একটা, আমরা এখন মনে পড়ছে। হ্যাঁ, তো বাবাকে বোঝাও না কেন তোমরা যে বাবাটি তো লজ্জা পাওয়ার কি আছে? আসবে না? না, হ্যাঁ, এটা তো হলো না। তো বাবাকে আসতে হলে খুব ভালো হতো আর কি। বলে কি যে আমি যে শাশুড়ির কাছ থেকে বিয়ে করছি সেই শাশুড়ি আমার সব। না, সেটা তো অবশ্যই, সেটা তো কোনো সমস্যা নাই। ওই শাশুড়ি সব, ওটা উনি ওনার জায়গা থেকে রেসপেক্ট করতেই পারে, কিন্তু উনি আসলে ভালো হতো আর কি, সমস্যা নাই। ঠিক আছে, আচ্ছা ঠিক আছে। কিন্তু এটা নিয়ে আপনার পরবর্তীতে আপনার পারিবারিকভাবে কোনো ঝামেলা হবে না তো? এটা কিন্তু আপনাদেরই ব্যক্তিগত স্বাধীনতা কিন্তু। হ্যাঁ, ঠিক আছে। আরিফ ভাই, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা আরিফ ভাই, একটু আমাকে বলেন তো কিভাবে নীলুফার পরিবারের সন্ধানটা বা প্রাথমিক তথ্যগুলো একটু পাওয়া গেছে, আমাকে একটু বলেন। ইমরান। হ্যাঁ। আচ্ছা। আমি নীলুফা ওনার হচ্ছে খালাতো ভাই। আচ্ছা আচ্ছা। ওনাকে আমি নক করছি। ওকে। উনি আমাকে নাম্বার দিয়েছে, উনি আবার কমেন্ট করে আবার নাম্বার দিয়েছে এটাও মানে নীলুফা ভাইয়ের নাম্বার। ওকে। পরে ওনার সাথে যোগাযোগ করছি, ওনার যোগাযোগ করছি। পরে উনি বললো যে ওনার সব তথ্য মিল পাওয়া গেছে না? সব তথ্য মিল পাওয়া গেছে। আচ্ছা ঠিক আছে আরিফ ভাই, আপনি ব্যস্ত আছেন, তাহলে আরো পরে কথা হবে। থ্যাংক ইউ সো মাচ। আমরা ফার্স্ট সোর্স যিনি আছে তার সঙ্গে আমরা কথা বলবো। থ্যাংক ইউ। জি, থ্যাংক ইউ। ওকে, ওয়ালাইকুম আসসালাম। এখন তো যেটা করবো আমরা, যে আপনাকে নিয়ে স্টুডিওতে বসাবো, আর আপনার পরিবার দাবি করে যিনি এসছেন বা যারা এসছেন তাদেরকে নিয়ে এসে আমরা এখানে কথা বলবো, তারপরে আমরা স্টুডিওতে ওনাকে ভিতরে নিব। সো আপনার 2 মেয়ে বাইরে থাকে, আপনি স্টুডিওতে যাবেন এখন। চল, তোমরা পাশের রুমে গিয়ে বসে যাও। হ্যাঁ, ওকে। বসুন। প্রিয় দর্শক এবং শ্রোতা, আমরা তৃতীয় ধাপে প্রবেশ করছি এবং এখানে একটা বিষয় না বললেই নয়। আসলে নীলুফার যারা আত্মীয় স্বজন তারা থাকেন গ্রামে,
এবং সেখান থেকে তাদেরকে সবাইকে নিয়ে আসা সম্ভব হয়নি। নীলুফা যেসব ক্লুজ দিয়েছেন সেখান থেকেই মূলত একজন কনসার্ন ওয়ান এখানে আসতেছেন এবং আমার ধারণা সে খুব কাছাকাছি চলে আসছে। তো ডেফিনেটলি আমরা তার সাথে কথা বলবো। চলে আসছে। আসসালাম, ভালো আছেন? আমি লাগাচ্ছি আপনি শুধু আপনি এসছেন না, ওনাকে ফ্যামিলির জায়গা থেকে ইয়ে করে আপনি এখানে বসেন। একটু মাস্কটা একটু প্রয়োজনের জন্য খুলতে হচ্ছে, একটু কথা শুনি আপনার। আপনি নীলুফার কি হন মানে সম্পর্কে? আপন ভাই? জি। আপন ভাই আপনি? জি জি। ওকে। তো আর কাউকে নিয়ে আসা সম্ভব হলো না কেন? শুধু একা আসলেন? স্যার ওটা দেশে আছে। দেশ থেকে নিয়ে আসা আর গেলে হঠাৎ ভালো করে হতো তো না? ভালো হতো, কিন্তু ওই যে আমাদের এখানে বাসায় থাকার সমস্যা, ও, আচ্ছা। বাড়িতে পানি উঠছে তো আমি ও। একটা রুমে থাকি। ও আচ্ছা আচ্ছা। সবাই নিয়ে তো থাকা যাবে না, আমার 3 মেয়ে 1 ছেলে, আমরা বাচ্চা কাচ্চা নিয়ে মানে একটু সব পারিপার্শ্বিক অবস্থা মিলাই হচ্ছে হলো আপনি ম্যানেজ করতে পারেন নাই। ঠিক আছে, আলহামদুলিল্লাহ, নো প্রবলেম। বাকি বিষয়গুলো মিললে আপনি আপনার বোনকে গ্রামে নিয়ে যেতে পারেন যদি রাজি হয়। জি, স্যার। বাকি বিষয়গুলো দেখবেন ওনারা কি জি, অবস্থা। জি জি। তো আপনার বাবার নাম কি ছিল? আমার বাবার নাম আব্দুল মান্নান শেখ। আব্দুল মান্নান শেখ। বাবার কাজ কি ছিল বলেন তো একটু? বাবার কাজ হলো কৃষিকাজ, মাঝে মাঝে আমরা ওই যে খালবিলি মাছ টাছ ধরতো আমরা খাওয়ার জন্য। আচ্ছা, এমনি আপনার পরিচয়টা একটু আমি প্রথমে নিয়ে নিই। আপনি কোথায় আছেন, কি করছেন? আমি এখন বর্তমানে আছি ঢাকা বাইপেলে। বাইপাল, ওখানে কি করছেন? আমি ওখানে থাকি আর আমি শহরের ভিতরে কাজ করি, যেমন ধরেন চ্যালেনাই তেজগা, ওখানে টাইসের কাজ করি। ও চ্যানেল আইতে এই যে ইমপ্রেসের? জি জি। ওখানে আপনি টাইলসের কাজ করেন? জি জি। ওখানে আপনার যে যে ইয়াগুলো আছে, ওই যে ওষুধ কোম্পানি ইনসেপ্টটা, হ্যাঁ হ্যাঁ, ওনাদের আমি জানি। সো ওটার ভিতরে নতুন একটা কাজ হইতেছে, ওটা ওখানে আপনি কাজ করছেন, এখন রানিং করতেছে। রানিং করছেন। মানে আসলে বিষয়টা হয় যখন যে কাজ পান সেই কাজের সঙ্গে যুক্ত থাকেন। জি জি, ওনারাই বেশিরভাগ, ওনাদের এই অবস্থাতে বেশিরভাগ কাজ করা হয়। ঠিক আছে। তো আপনার কোনো সৎমা ছিল কি? ছিল। সৎমার নাম কি? আলো। আলো। আলেয়া বলতে ডাকতো, এখন আলো। আলো। ঠিক আছে। আচ্ছা। এবং যেটা বলছে যে বাবা দ্বিতীয় বিয়ে করেছিলেন উনি, মানে আমাদের নীলুফা যেটা বলেছেন, জি, জি। নাজিরপুর বা উজিরপুর এলাকাটা? নাজিরপুর। নাজিরপুর। আচ্ছা, আমার আপনার এটা ইউনিয়ন না থানা এটা বলতে পারবো, তবে নাজিরপুর। আচ্ছা, তো আর এটার হাটের নাম হলো আপনার নাতিরহাট। নাতিরহাট। হ্যাঁ। আচ্ছা, ওই যে বাজার, যে ওনারা যে বাজার ঘাট করতো, হ্যাঁ। ওই হাটটার নাম হলো নাতিরহাট। নাতিরহাট। ওই আমি ওই হাটে যাইতাম। ভাই বোনের সংখ্যা কয়জন ছিল? ভাই বোনের সংখ্যা আমরা 3 জন, কিন্তু ও যেটা বলছে আমরা 2 জন, কিন্তু ও তুই ছোট ভাইটা, আমার মা যখন মারা যায় তখন আরেকটা ভাই জন্ম দিয়ে মারা যায়। ও কি দেখে নাই ওটা? ওটা ওর মনে আছে কিনা হয়তো আমি জানি না। আচ্ছা, ঠিক আছে। এরকম হতে পারে, কিন্তু মামার আমাদের নাম? গ্রামে সবাই জানে। মামার নাম কি বলেন তো? মামার নাম হলো, আমার আপন মামার নাম হলো মাহবুল খা। হ্যাঁ। মামা অন্ধ স্কুলে লেখাপড়া করছে। তো শাহ আলম বলেছেন। আলম বলছিল সৎমার ছোট ভাই। সৎমার ছোট ভাই, কিন্তু অন্ধ নামে অন্ধ একজন মামা আছেন। এটা হলো আমার আপন মামা। আপন মামা অন্ধ। আর ওই মামা হলো বর্তমানে যে মা আছে তার ছোট ভাই। আচ্ছা, একটু গুলাই হয়তো ওই যে ওইটাই মনে রাখছে, যেহেতু ও যখন ছোট তখন ওই দিকে যাতায়াতটা বেশি ছিল। আচ্ছা আচ্ছা। এটা তাকে জন্ম দেওয়ার সময় তার মা মারা গিয়েছিলেন, দাদির কাছে শুনেছেন। ওকে জন্ম দেওয়ার সময় মা না, না, ও উল্টে কাউকে উল্টে। জন্ম দেওয়ার সময় মারা যান নাই। আচ্ছা আমার যে ওই ভাইটাও রেখে 2-3 মাস হইতে পারে এরকম মা মারা গেছে। আচ্ছা আচ্ছা। মায়ের অসুখ ছিল আপনার, ওকে। ওই যে একটা ডায়রিয়া রোগ বলে না। কোন চেয়ারম্যান বা মেম্বারের কোন ছেলে ছিল আশেপাশে যে পঙ্গু এটা ছিল? চেয়ারম্যান মেম্বার আমাদের বাড়িতেই, ওনারা হইলো, আমরা ওই যে চাচাটা আমাকে চেয়ারম্যান বলতাম, হুম ওনার এই ভাইয়ের ছেলে। ওনার কোনো ছেলে ছিল না, হুম। তো ওনার বড় ভাইয়ের ছেলে হলো আদম আলী ফকির। আচ্ছা আর ওনার নাম রজব আলী ফকির। আচ্ছা। কিন্তু আমরা গ্রামে যত লোক আছে সবাই আমরা চেয়ারম্যান বলে রাখতাম। আর উনি একটু বলদ টাইপের ছিল। আচ্ছা ওনার ওই ভাইয়ের ছেলে, আমাদের বাড়িতে একই বাড়ি। আচ্ছা। ওনাই এটা আমরা ধরে নিছি যে ওই যে ল্যাংড়া প্রতিবন্ধী ছেলেটা উনি এখনো বেঁচে আছে, তো ও এটারই ভেবে নিছে। আচ্ছা, তো আমরা যেটা বুঝতে পারছি, ওনার শরীরের কোনো চিহ্ন কি আছে যেটা আপনার জানা আছে? মানে ওর সাথে আপনার ছোটবেলায় কতটুকু মেশা হয়েছে, কতটুকু সময়? মেশা বলতে যেহেতু মা এখন মারা গেছে, এরপরে ও আমার, আমিও ওরই ছিলাম, মানে দুজনে যেদিকে যাইতাম একসাথেই যাইতাম। আচ্ছা। হয়তো ওর অনেক কিছু মনে আছে কিনা এটা আমিও হয়তো জিজ্ঞাসা করি না, এটা পাশাপাশি বসলে আমরা বুঝতে পারবো, কিন্তু ওর শরীরের কোনো চিহ্ন কি আছে? চিহ্ন আমার জানাই, তবে আমি একটা আঘাত ধরে করছিলাম, সে আঘাতটা কোথায় লাগছে আমি জানি না। আচ্ছা, ঠিক আছে। তাহলে যন্ত্র দিয়া। আচ্ছা, তাহলে ওইটা ওর পাশাপাশি বসে আমরা দুজন মিলাবো আমরা। এখন যে বিষয়টা সেটা হলো, আপনি ভিডিওটা সম্পর্কে জানছেন কবে বা দেখছেন কবে, কিভাবে ভিডিও দেখেন? সম্পর্কে জানছি যে 2-3 দিন আগে রাতে। 2 দিন আগে রাতে? আপনার অফিস থেকে পরিচয় দিয়ে 2 জন লোকে ফোন দিছে। হ্যাঁ। এটা হলো, একটা হলো 55 নম্বর আর 58 নম্বর। আচ্ছা, তারপর? তারপর থেকে ওনাদের সাথে আমার যোগাযোগ। মানে অফিস থেকে ফোন দিয়ে বলেছে আপনাকে ভিডিওটা দেখার জন্য? জি, অফিস থেকে না, এটা বলছিল আমাদের এক খালাতো ভাই, ও বিদেশ থাকে। আচ্ছা, তারপর?
তারপরে আমি ওই ভিডিওটা দেখতে দেখতে না দেখতে বুঝি নাই তো, মোবাইলে অনেক ঝামেলা, এটা আমি বুঝি না অনেক কিছু। পরে ভিডিওটা দেখি না, এর মধ্যে আপনার ওই 2টা নাম্বারে ফোন গেছে, এটা আমি যেগুলো প্রশ্ন করছে ওগুলো আমি উত্তর মোটামুটি দিছি। সেই ক্ষেত্রে আমি ভিডিওটা দেখছি, তো অনেকগুলো মিল আছে। আচ্ছা, তো এখন এটা কি আপনার বোন আপনি দাবি করতেছেন? 50% না মিললেও মানে অর্ধেকের বেশি মিলতেছে। আচ্ছা, এই জন্য আমি দাবি করতেছি। মানে আপনার জায়গা থেকে সন্দেহ আছে? আমার জায়গাতে সন্দেহ নাই। এখন আমার যে ভাই বেড়াদার আছে বর্তমান সংসারে, এদের সন্দেহ থাকতে পারে, এই জন্য আমি একটা টিউনো টেস্ট করাবো। টিউনো টেস্ট কি জিনিস? এটা হলো রক্তের পরীক্ষা, ডিএনএ টেস্ট। যাই হোক, আমার ওদের সন্দেহটা দূর করার জন্য যদি এটা মিলে যায়, আমি এই টেস্টটা করাই ওদের কাছে দিব। হ্যাঁ, ডেফিনেটলি আমাদের একটা, এটা তো আমি খুবই খুশি হলাম যে এটাই করা উচিত। আমি সবাইকে উৎসাহ দেই যে কোনো ভাবে যদি কোনো সবকিছু মিলে যায় তাহলে দুই পক্ষ থেকে ডিএনএ টেস্ট করা, আপনারও ডিএনএ টেস্ট করে তারপরে হলো ফাইনালি এটাকে আমাদের রেজাল্ট জানানো। এবং ডিএনএ টেস্ট তো জটিল কোনো কিছু না, আপনি ডাক্তারের কাছে গিয়ে মেডিকেলে আপনি এটা করতে পারেন, কোনো সমস্যা নেই। আমি সিদ্ধান্ত নিয়েছি যে ওরা কনফিউজ করতেছে। ওরা কনফিউজ করতেছে আপনাকে? কনফিউজ করতেছে বলতে ওরা সরাসরি বলতেছে না, কিন্তু জিনিসটা আমাকে মানে মানে এরকম বুঝাইতেছে যে আপনি বুঝেন, শানেন, দেখেন, আপনার সাথে যদি মূলে মানে ডাইরেক্ট তো বলবেন। ও মানে আপনার কনফিডেন্ট আছে কিন্তু ওদের একটু ঝামেলা আছে, যে কারণে আপনি ডিএনএ টেস্ট। আমার তো ক্লিয়ার, কিন্তু আমি ওদেরকে প্রমাণ করার জন্য এটা করব। সেটাই বলছি আমি যে আপনি শতভাগ কনফার্ম, কিন্তু ওনারা আলটিমেটলি একটু সন্দেহ পোষণ করতেছে, যে কারণে আপনি ডিএনএ টেস্ট করে তারপরে আপনি বাকিটা করতে চাচ্ছেন। পারফেক্ট। কে লাইনে আছে? ইমরান। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। ভালো আছেন ইমরান? জি আলহামদুলিল্লাহ ভালো আছি। আমি জি ভালো আছি। আমি কিবরিয়া বলছি, স্টুডিও অফ ক্রিয়েটিভ আর্টস থেকে। আপনার পরিচয়টা একটু প্রথমে নেই ইমরান ভাই, আপনি কোথায় থাকেন, কি করেন? আমার নাম মোহাম্মদ ইমরান হোসেন, আমি বর্তমানে আছি মালয়েশিয়া। আচ্ছা আচ্ছা। এই যে আমাদের যিনি আজকে এসেছেন ওনার নাম হচ্ছে রেজাউল করিম। রেজাউল করিমের সাথে আপনার সম্পর্ক কি? আমার খালাতো ভাই হয়। আপন খালাতো ভাই? জি জি জি, আপন খালাতো ভাই, আমার ছোট খালার ছেলে। আচ্ছা, তো রেজাউল করিম, জি খুব ভালো লাগলো। তো আপনি প্রথমে ভিডিওটা দেখেন না, দেখে তারপরে আপনি বোধহয় আইডেন্টিফাই করেন আমাদের নীলুফাকে, তাই তো? জি জি। আচ্ছা, তারপরে কি করেছিলেন? কমেন্টস করেছিলেন বা যোগাযোগ করেছিলেন কিছু? আমি কমেন্ট করেছিলাম আপনার এই ভিডিওর ভিতরে যে সে আমার খালাতো বোন হয়। ভিডিওটা দেখার পরে আমি কিছুটা আমার কারণ আমি তার সম্পর্কে তো আগেই জানি, তার নাম, তার বাপ নাম, তার মেয়ের নাম, গ্রামের নাম সব আমি আগেই জানি। তারপরে আমি কল করি বাড়িতে, সবার সাথে যোগাযোগ করি। তারপরে আমার আরিফ ভাই আর কি ইনবক্সে নক করে, তার সাথে আমার যোগাযোগ হয়। ওকে, ঠিক আছে ভাই, ভালো থাকবেন। থ্যাংক ইউ সো মাচ। তো আমরা তথ্যগুলো কিছুটা মিলিয়েছি, বাকি বিষয়টা আমরা আপনার বোনের পাশাপাশি আপনাকে বসাবো, তারপর আপনারা দুজন মিলে কথা বলবেন এবং তারপরে যে সিদ্ধান্ত হয় সেটাই। ওনার পক্ষ থেকেও একটা সিদ্ধান্ত আসবে, আপনার পক্ষ থেকেও একটা সিদ্ধান্ত আসবে, ঠিক আছে? ওকে, থ্যাংক ইউ। মোবাইল একটি সংক্রামক ব্যাধি। কিছু শোনা গেছে ভিতর থেকে? শোনা যায়নি। আচ্ছা, আপনি বলছিলেন যে আপনি হারাইছেন এরশাদের আমলে। বয়স কত ছিল আনুমানিক ওই সময়টাতে, মনে আছে? না, বয়সটা মনে নেই। মানে আমি আর কি ওই যে খালার বাসায় ছিলাম, সে বলছিল যে রিলিফ দিতে যাই, মানে রিলিফ আনতে যায়, ওই যে কাপড় চোপড় বন্যা হয়েছিল, আচ্ছা আচ্ছা, ওই বন্যায় রিলিফ দিতে যায়, এইটুক বলছিল। আচ্ছা, মানে কিন্তু বয়সটা মনে নাই। বয়সটা মানে লেখাপড়া করতেন ওই সময়টাতে, মানে সেপারা পড়তেন, এটা তো বলছেন। সেপারা পড়তাম, আর স্কুলে যাইয়া সারা ক পড়তাম। তার মানে ধরে নিতে পারি 5-6 বছর বয়স আনুমানিক। এখন কত হতে পারে আপনার বয়স? এখন আমার মনে করেন যে আইডেন্টি কার্ডে একটা বয়স দেওয়া আছে। হ্যাঁ, ওখানে কত দেওয়া আছে? ওখানে 30 দেওয়া আছে। তার মানে আজ থেকে 25 বা 26 বছর আগের ঘটনা। কাউকে দেখলে চিনতে পারবেন? ভাই বোনদের মধ্যে কাউকে দেখলে? মনে পড়ে না, তারপর চেষ্টা করে দেখতে পারেন। চেষ্টা করে দেখতে পারি। কারণ আপনার জন্য এখানে যিনি আসছেন তার পরিচয়টা আপনি জিজ্ঞেস করবেন এবং করে আপনি মেলানোর চেষ্টা করবেন। আমাদের কাজটা হচ্ছে যে আমরা যাকে পাইছি খুঁজে নিয়ে এসে দিচ্ছি, আপনি যাচাই করে নেবেন। আপনার যদি কোনো কিছু মনে থাকে, উনি যে দাবি করেন, যেটাই দাবি করেন না কেন, সেই জায়গা থেকে আপনি যাচাই করবেন যে এটা ঠিক আছে কিনা, ওটা ঠিক আছে কিনা। আপনি এখানে যে তথ্যগুলো বলছেন তার বাইরেও যদি কোনো তথ্য আপনার মনে থাকে, হ্যাঁ, সেগুলো ওনার সাথে একটু আপনি গল্প করলেন যে এটা তো এরকম ছিল কিনা, ওইটা আছে কিনা, ওইটা ওকে যাচাই করবে যে আসলে উনি যেটা বলতেছে সেটা সঠিক কিনা, ঠিক আছে? তো আমরা ওনাকে একটু নিয়ে আসি। হ্যাঁ, আসেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। যান বসুন। আপনারা দুজনেই কথা বলবেন এখানে। হ্যাঁ, আমার আসলে ভূমিকা হচ্ছে জাস্ট একটু অবজার্ভ করা যে সেটা ঠিক আছে কিনা, কি অবস্থা। তো আপনি আপনার পরিচয়টা ওনাকে দেন, তারপরে উনি বাকি বিষয়গুলো আপনাকে জিজ্ঞেস করার থাকলে জিজ্ঞেস করবে।
পরিচয়টা বলেন, নামটা বলেন। আমার নাম রেজাউল করিম, সেবাড়ি বরিশাল, জেলা বরিশাল, বাবুগঞ্জ থানা। রেজাউল করিম নামে কেউ ছিল আপনার? হ্যাঁ আমার বড় ভাই ছিল। বড় ভাই ছিল? হ্যাঁ। তো উনি আপনাকে বড় ভাই মনে করে এখানে আসছে, হ্যাঁ? জি ইনশাআল্লাহ। এখন আমার আব্বার নাম হলো আব্দুল মান্নান শেখ, দাদার নাম হলো মনসুর আলী শেখ। আমি ছোটতেই যখন বোন হারাইছি এরপর থেকে আমি দেশারা, আমি ওরকম দেশে যাইনি, খুব কম। আমার বোনের সাথে আমার ভালো সম্পর্ক ছিল, কিন্তু আমি যখন হারাইছি তখন আমার ভাই দেশেই ছিল। আমি পরে বের হয়েছি যখন দেখছি যে বোন নাই, বাবাও বিভিন্ন জায়গায় কাজ কাম করে, আমার একটু বুঝ হয়েছে। আচ্ছা পরে আমিও দেশ থেকে চলে আসছি। আচ্ছা, পরে গেছি কিন্তু কম, মানে কম কম। যখনই মনে পড়ছে 2-3 বছর 5 বছর আবার আব্বা খুঁজতে আসতো। উনি যে কথাটা ইতে বলছিলেন যে ওনাকে পুরান টাউনে যে কোনো জায়গায় খুঁজছে, মানে হারায় গেছে, ওই জায়গাটা সত্য। আব্বা ওখানে ওরা খুঁজতে আসছে, আব্বা ব্যর্থ হয়েছে। এরপর আমার মায়ের মামাতো ভাইয়ের এক মেয়ে আছে, তার নাম হলো বিউটি। উনি আমাদেরকে দেশে যায় বলছে যে আপনার বোনকে আমরা বাজারে দেখছি, আমরা ডাক দিছি, কিন্তু সে শোনে নাই। তো এই কথাটা মিলে গেছে যে আমার ওই বোনটা যায় উনি বলছে আমার মামাতো, মানে মায়ের মামাতো ভাই। হ্যাঁ আমার বলছিল যে এই দাঁড়াও বাড়ি যাবো না, তোমার নানি কান্দে, এই কথাটাও মিলে গেছে, এটা বলছিল। এরপরে ধরেন আমার মামা যে অন্ধ, এটাও মিলছে। মামার বাড়িতে যে তুলা গাছ ছিল এটাও মিলছে। এরপরে আমার বাড়ির এক পাশে মাদ্রাসা, এক পাশে আমাদের বাড়ি, এটাও মিলছে। এই ভূতের দিয়া বরিশাল, জি বাড়িও ভূতের দিয়া বরিশাল। বরিশাল ভুতুর দিয়া, আর ওই যে ভুতুর দিয়া বলছে এটা হলো আমাদের পাশের গ্রাম, আমার খালার বাড়ি। ও তা ওকে, খালার বাড়ি ওনার যাতায়াত হয়তো ছিল, যে কারণে ওইটা নামটা বলছে, ওইটাকে মনে করছে। মনে করছে। হ্যাঁ আমি খালার বাড়ি যাইতাম। আমার এক খালা, তার নাম হলো আলমতাস, আর এক মামা, তার নাম হলো মাহবুল খা। গ্রামের সবাই জানে এখানে অগোচরের কিছুই নাই, সব কিছুই ঠিক আছে 90%। হয়তো কিছু ইনফরমেশন এদিক ওদিক হয়েছে। উনি যেটা বলছে যে কাপড় চোপড় হারিয়ে গেছে ওই সময়, সে এটা কিছুটা উল্টাপাল্টা আছে, কিন্তু উল্টাপাল্টা থাকলেও বাস্তবে যে কথাটা সত্য। দেখা গেলো যে এই আমার আব্বা যখন বিবাহ করে তখন আমরা খুব দারিদ্রতাই ছিলাম, কাপড় চোপড় আমাদের কষ্ট কম ছিল। তখন মামা বাড়ি যাওয়ার জন্য এরকম কোনো কাপড় চোপড় ছিল না। হ্যাঁ ছিল। তো আব্বা আমাদেরকে দুজনকেই জামা বানিয়ে দিছে, ওনাকেও দিছে আমাকেও দিছে। উনি যে কোনো জামাটা হারায় ফেলাইছে, হয়তো কেউ নিয়ে গেছে, বাড়ির থেকেও নিয়ে গেছে, বা লাড়তে দিচ্ছে কেউ নিয়ে গেছে। তো সেই ক্ষেত্রে উনি কি করছে, কান্নাকাটি করছে। দাদি ছিল, নানি ছিল, ওরা বলছে যে ঠিক আছে তুমি কান্দাকাটি করো না, জামা আমি তোকে বানিয়ে দিব। এইভাবে খলিফা বাজারে নিয়ে গেছে, মানে আমরা যারা দর্জি এদেরকে আমরা খলিফা বলি। আর ওই খলিফার বাড়িটা পাশেই ছিল, বাজারের পাশেই। তখন ওই জায়গায় দাদি ওনাকে, নানি ওনাকে নিয়ে গেছে জামা বানাই দিবে। তো সেখানে যায় ওই খলিফার যে মুরব্বী ছিলেন ওনার সাথে পরিচয় হয়েছে যে আমার নাতি তো এরকম। তো ওনার ওই খলিফার যে মহিলা, ওনার এক জামাই ছিল ঢাকাতে। উনি তখন বলছে যে ঠিক আছে তাহলে তোমার নাতিটা আমাদের দিয়ে দাও, আমার তো জামাই ঢাকা থাকে, ওখানে একটা বাচ্চা আছে, লালন পালন করবে আর থাকবে। তা নানি আর দাদি হয়তো মেনে নিছে, মেনে নিয়ে দিয়ে আসছে। এটা আমি জানি না, ওই মুহূর্তে হয়তো আমি খালা বাড়ি ছিলাম, নাহলে ফুফু বাড়ি ছিলাম, আমি এই পর্বটা জানি না। কিন্তু পরবর্তীতে যখন নীলুফাকে পাওয়া যাচ্ছে না, আমাকে নানি আর দাদি ওই বাড়িতে নিয়ে গেছে। নিয়ে যাওয়ার পরে আমরা 2-3 বার গেছি, একে একে আমাদেরকে দেখানোর কথা 1 মাস পর পর, কিন্তু সেখানে 6 মাস হয়ে যায় আমাদেরকে কেউ দেখায় না, নীলুফাকে আমরা পাই না। আমরা হতাশ হয়ে গেছি, সারা গ্রাম খুঁজি, ঢাকায় আব্বা খুঁজছে। এরপরে ওই বাড়িতে এক বউ ছিল, উনি আমার স্পষ্ট মনে আছে, ওই মহিলা বলছে যে দেখেন আপনারা যে মেয়েটাকে খুঁজেন, এই মেয়েটা তো যেদিন আনছে ওদিনই হারায় গেছে, এবং ঢাকাতে। তখন আমার দাদি আর নানি খুব কান্নাকাটি করছে, আব্বারে ঢাকা পাঠাইছে খোঁজার জন্য, কিন্তু ওর সন্ধান আর মিলে নেই। আর সেই দুঃখতে আমিও আস্তে আস্তে ঢাকা ছাড়া হয়ে গেছি, দেশ ছাড়া হয়ে গেছি। আমি ধীরে ধীরে যাইতাম, তো বললাম আগে আমি কম যাইতাম, এখনো আমি কম যাই। আমিও কম খুঁজি না, আমি 4টা ফ্যামিলি খুঁজে নিছি, বুঝছেন? এই যখন বর্তমানে আসি, তারও তো বললাম না 2টা মেয়ে হারিয়ে গেছে, তার একটা মেয়ে এখনো পাই নাই। সে আমাকে তার ওই নামে শনাক্ত দিয়ে নিয়ে বিয়ে দিয়েছে। সে তার বোনকে এই দাবিটাই করে, সেজন্য সেখানে আসে নাই। আমি আমার খালার কাছ থেকে আমার খালাতো বোন বিয়ে করছি, আমি আমার খালাতো বোনরে কেন হারাতে যাবো? আমি আমার খালাতো বোনকে বিয়ে করে মানিয়ে নিছি, এখন সে যে আরেক বাড়ির মেয়ে সেটা তো আমরা মানিয়ে নেবো না। আমাদের বউ হিসেবে আমাদের খালাতো বোন থাকবে, এবং সেই হিসেবে আমরা মানছি। আমার শাশুড়ি কথা বলছে যে আমি আমার বোনের মেয়েকে মানিয়ে নিছি, নীলুকে মানিয়ে নিছি আমার বউ হিসেবে, কিন্তু একটা হারিয়ে যাওয়া রাস্তার মেয়েকে আমি মানিয়ে নিই নাই, আমি ওখানে যাবো না। এই জন্য তারা আজকে আসে না, কারণ না আমার দরকার নাই, এই মানুষের কাছে মুখ দিতে পারবো না, সরম।
আমি কি দেখেন মুখের কি আছে, আমি তো ছোটবেলা থেকে বলছি যে এরা কিন্তু আমার বাপ মা না। আমি শুধু ওইখান থেকে বাইরে হওয়ার জন্য, কারণ আমি যার কাছে মানুষ হয়েছি সেটা বরিশাল আমতলা সিএনটু কলোনি নাম করা জায়গা। সেই মহিলা সরকারি, তার স্বামী সরকারি চাকরি করে, কৃষি অফিস এগ্রিকালচার। তার বাড়িতে আমি ছিলাম দীর্ঘ 10 থেকে 15 বছর তার বাড়িতে আমি ছিলাম। যখন আমার 12 বছর বয়স তখন আমার বিয়ে হয়েছে। এই আমার ছোট মেয়েটা দেখছেন, ওর বয়সে আমার বিয়ে হয়েছে। আমার এই 2টা মেয়ে, আমরা এই মেয়ে 2টার জন্য বাপ মা খুঁজছি জানেন, কারণ আমি মানুষের বাড়িতে বড় হয়েছি, অনেক লাঞ্ছনা খাইছি, কিন্তু আমার মেয়ে 2টা জানি না খায়, এই জন্য আমার বাপ মা খোঁজে, আর কিছু না। যে ওরা জানি নানা বাড়ি যাইতে পারে, খাবার দাবার বড় কথা না, পরিচয়টা হয়েছে বড় কথা। মানুষের সামনে জানি মাথা উঁচু করে দাঁড়াইতে পারে যে না আমার বাবা বাড়ি আছে, নানা বাড়ি আছে, আমার মামু আছে। এই আমার ভাই কথা খেলে একটু কি মনে আছে। আর আমার ভাই আমার অনেক আদর করতো। আমি দিয়ে পড়ে গেছিলাম 4 দিয়া, ভাইয়ের মনে আছে যে আমার এই বাম্পার এখানে কাটা আছে, দাগ আছে 3টা, অনেক রক্ত বাইশে কে জানি চাই বলছিল যে তোমার বোন পানিতে পড়ে গেছে, আসো মাদ্রাসার দিয়ে আসার সময়। আর আমি ওই দেশে বসে লেখাপড়া করছি, যেটুকু পড়ছি, আর ঢাকা এসে করতে পারি না, কারণ আমি তো মানুষের বাড়িতে কাজ করছি। আপনি ওকে কোনো একটা আঘাতের কথা বলতেছিলেন, মনে আছে? আমি একটা আঘাত দিছিলাম, সেটা হলো গ্রামে ধান কাটা নিয়ে। হ্যাঁ যে আব্বা বলছিল ওই খেটটা নিরব যে, হ্যাঁ তা আমি ওকেও নিয়ে গেছিলাম। হ্যাঁ তা আমি হয়তো কোনো বাড়িতে পানি খাইতে গেছি, হ্যাঁ গরমের রাত তো, হ্যাঁ। কি করছে ওই ধানটাকে গোড়ায় কেটে ফেলাইছে, আচ্ছা মানে ধানটার গাছটা গোড়ায় কেটে ফেলাইছে। আচ্ছা আর আমি ওই জন্য ওরে কাঁচি দিয়ে একটা আঘাত করছিলাম, মানে আমাদের ধান কাটা যে যন্ত্রটা, হ্যাঁ ওইটা দিয়ে একটা আঘাত করছিলাম, রক্তও বের হয়েছে। ওকে সেটা তো একটা আছে এই জায়গাতে, রক্তও বের হয়েছে, কিন্তু সেই স্থানটা আমার সঠিক মনে নাই। সেখান থেকে আমি অনুতপ্ত হয়েছিলাম যে মারলাম। 18 উপরে, কিন্তু যখন এটা করছিল আপনার সাথে এরকম? 18 উপরে এখানে একটা দাগ আছে। আচ্ছা। আমি আর আমার স্থানটা মনে নেই, তবে আমি একটা আঘাত করছিলাম। এরপরে সে ভাইকে কি বলে ডাকতো, এটা তো কাছে হ্যাঁ কি কি বলে ডাকতেন? আমি ডাকতাম আদারি ভাই, বলতাম আদারি ভাই তো এনে খারাপ আমি আইছি। হ্যাঁ, আদারি ভাই আমার নাম বলতাম। একটা ছিল এরকম, বাবা মামার এই নামও রাখছিল। যখন আমার পূর্বে 2-3 জন ভাই মারা গেল, বোন মারা গেল, ভাই বোন মিলে, তখন আমার দাদা বিবি এই নামটাও রাখছিল। কি নাম? আদারি ভাই, আদারি ভাই। আপনি আর কি মিল চাচ্ছেন? আর তো দুনিয়া উল্টে গেল, তো এটা উনি যে নামটা আমার একটু বললো, এটা তো আমি ওখানে প্রকাশ করি নাই। বলেন নাই, আমিও জানতাম আমি না। বলি না, কারণ আদারি নামে কেউ যদি ডাকে তাকে ঘৃণা মনে করে নাকি, এই জন্য আমি এই জন্য এটা তখন উল্লেখ করি না, করছিলাম করি না, তখন আমি বলি না, এই নামটা আমি বলি না। আমি মানে ভাবছি যে এটা কেমন নাম না কেমন নাম। এটা আপনি শতভাগ নিশ্চিত আদারের নামই ছিল? আদার জি, এটা আমার গ্রামেও জানে, সবাই জানে যে আমার এই নামটাও ছিল। মানে আমি মজা করে ডাকতাম এই আদারি নামটা, দাদা ভাই আমি আদারি ভাই দাঁড়াও আমি আইছি, মানে মুই আইছি, মুই আইছি। গ্রামে গেলে আমার সে এখনো ওই আদারের বলেই ডাকে? অনেকে বলে, কিন্তু আমি মজা করে, কিন্তু আমার মানে তাহলে কি চান করেন আপনি ডিএনএ টেস্ট, কোনো সমস্যা নেই। বাট এখন আপনি বলেন এটা আপনার বোন কিনা, আপনি আগে বলেন, তারপর এটা আপনার বোন। জি, ওই যে এখন যে নামটা বললেন, এটা পৃথিবীতে উল্টায় গেল তো এটা কেউ জানার কথা না, এটা তো কোনো পাসকোড না, এটা পাসওয়ার্ডও না। না, নীলু ভাই, এটা আপনার ভাই হইতে পারে? হ্যাঁ এটা আমার ভাই, দোকান আমার ভাই তোমার বড় ছিল। বড় ছিল সেটা ঠিক আছে, এই যে আদারের ভাইটা তো হ্যাঁ, আমিও আদারি ভাই এটা আমার একটা গোপন তথ্য, এটা আমি কাউকে বলি না, কারণ আমি মজা করে ভাইকে ডাকতাম এই আদারি ভাই মুই আইছি তুই খারা, আর এটুকু আমি সবকিছু ডাকতাম। মিল আছে, হয়তো ছোট ছিল এই জন্য অনেক কিছু মিল নাই। একটু এদিক ওদিক ইনফরমেশন হতে পারে, যার 5-6 বছর হারাইছে তো ইনফরমেশনের ফ্লোটা এদিক ওদিক গেছে। যেমন যে নিজের মামা বলেছে অন্ধ, নিজের মামা অন্ধ না, পার্শ্ববর্তী যে একজন সে অন্ধ। আর কি যেন বলছিলেন? ওটা হলো আমার মামা, আমারও ওটাও মামা। ওইটাও মামা? ওটা হলো যে আমার এখন যে মা আছে হ্যাঁ। তারই ছোট ভাই, ও আচ্ছা 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 ওটাও আমার মামা। আচ্ছা, আমি কিছু জিনিস একটু মিলাই দেই আপনাকে নীলু, ওনাকে আমি বাইরে জিজ্ঞেস করেছি। আপনার বাবার নাম কি ছিল বলেন? আব্দুল মান্নান। আপনার বাবার নাম? আব্দুল মান্নান আব্দুল মান্নান শেখ। পিতার কর্ম মাছ ধরা, কৃষি কাজ করতেন, হ্যাঁ। তাই? সৎ মায়ের নাম আলো। আলো। ঠিকানা ভূতের দিয়া, বরিশাল, যা বলছেন তাই। বাবা দ্বিতীয় বিয়ে করেছিলেন নাজিরপুর, নাজিরপুর জি। নাজিরপুর। নাজিরপুর বলছিলেন, অবলিক দিয়ে উজিরপুরও বলছিলেন, ওই যে বলতে যেটা পারলাম না, খেয়াল নাই। ভাই বোনের সংখ্যা 2 জন, এটা আসলে ভাই বোন 3 জন। রেজাউল করিম, নীলুফা, আরেকজন ছিল আপনার ভাই বা জি জি, ও হয়তো মনে নেই, আমার ভাই আরেকটা ছোট ছিল। ওই ছোট ভাইটাও আমার মা যখন মারা যায়, দাদা বিবি আরেকটা মহিলার কাছে দিছিলেন, আচ্ছা ওটা পার্শ্ববর্তী গ্রামে দিয়ে দিছিল। এটা আমি জানি না। তখন মনে নাই। ওই দুধ খাইতো, ও 2-3 মাস বয়স ছিল, তখন দুধ খাইতো। ওই পাশের বাড়ির ওই মহিলা আবার চলে কদিন পর পর ভিক্ষা করতে আসতেন। দাদা বিবি জিগাইতেন মেয়েদের, আমার নাতিটা নিলি কি করলি, কই আছে ভালোই আছে। কিন্তু পর অনেকদিন পর আইসা বলে গেছে যে দেখেন আমি বয়স হয়ে গেছে, ওই ছেলেটা যে আমরা নিছিলাম ও মারা গেছে। ও আমাদেরকে বলে গেছে। ও মানে আপনার আরেক ভাই তাহলে মারা গেছে? হ্যাঁ, ও এরকম ওই মহিলা বলে গেছে যে বাট আপনি জানেন না কোথায় আছেন? না না, ও এখনো জানেন না কোথায়? এখনো জানি না। ওই যে মহিলার কথা বিশ্বাস আপনার বাবা কি বেঁচে আছেন? আব্বা 2007-এ মারা গেছে। আব্বা 2007-এ মারা গেছে, দাদা মারা গেছে, দাদি মারা গেছে। পরে নিয়ে যে কষ্ট পাচ্ছে নানি দাদি। তার মানে পরিবারটা তো এখন যেটা বুঝতে পারছি এক ধরনের
বিচ্ছিন্ন পরিবার। বিচ্ছিন্ন আর বেসিক্যালি আপনার মায়ের পেটের আপনারা দুইজনই আছেন, জি। আর যারা আছেন তারা হচ্ছেন সৎ মায়ের পেটের, তাই কি? বর্তমান যে মা আছে তার 2 সন্তান, এক ছেলে 2 মেয়ে। ওনারাই বলতেছেন যে ঠিক আছে আপনি যেটা ভালো বোঝেন ওইটা করেন, ওই আগ্রহের জায়গা। আমাদের বাধা দিচ্ছেন, আমরা বলছে যে ভাই আপনি বড় ভাই, আপনার জ্ঞান বুদ্ধি সবই আছে, সব ব্যাপারে জ্ঞান বুদ্ধি আছে, আপনি যেহেতু ঢাকায় থাকেন আপনার যেটা করবেন বুঝে শুনে করবেন। ওকে, সো এই হচ্ছে বিষয়। জি। আরেকটা জিনিস যেটা বলেছেন যে মামার নাম শাহ আলম, ওই শাহ আলমটা হচ্ছে সৎ মায়ের কি? আমার এই মামার ছোট ভাই। উনি অন্ধ ছিলেন? অন্ধ কে ছিলেন তাহলে? অন্ধ ছিলেন আমার মামা। অন্ধ ছিলেন আপনার? আমার মামা অন্ধ ছিল, আমি যেটুকু জানি। মামা একটাই। মামা একটাই ছিল। উনি বেঁচে আছেন? উনি বেঁচে আছেন, আসতে খুব আগ্রহী ছিলেন, কিন্তু আমি যে বললাম একটু আগে যে আমার রাখার মতো পরিবেশ নাই, যে কারণে আপনি আনতে পারেননি। তাকে আসতে চাইছিলেন, খালা আসতে চাইছিলেন, খালারও আমি ওইভাবে। দাদির কাছে শুনেছেন তাকে জন্ম দেওয়ার সময় তার মা মারা গিয়েছিলেন, উনি যেটা বলছে, এটা তো আসলে তাহলে ইনফরমেশনটা মিলল না। এটাও ভুল। মানে মারা গেছে তো শুনছি। ও তো মাঝখানে, আমি বড়, ও মেজো, ও ছোট। পরে হচ্ছে একজন। মা মারা গেছিলেন কিভাবে? মা মারা গেছিলেন ওটা ওই জন্মের সময় মারা যান নেই, ওনারই হয়েছিল, ডায়রিয়া রোগ হয়েছিল। আচ্ছা আচ্ছা, আমি স্পষ্ট জানি। আচ্ছা, আপনি বয়সে কত বড় ওর চাইতে? আমরা পিঠাপিঠি, খুবই পিঠাপিঠি। যেমন বুঝেনি তো, 1 বছর। 1 বছর, হ্যাঁ পিঠাপিঠি। তাহলে মানে ও হারাইছে কত বছর বয়সে আনুমানিক? ওর বয়স তখন কত? ওর বয়স তখন হয়তো 8-10 বছর। 8-10 বছর হবে কি? আমার তো মনে হয় না, হবেও না মনে হয়। এত হবে না। চেয়ারম্যান মেম্বার পঙ্গু ছিলেন, সেই ছেলের সাথে নীলুফা একই স্কুলে পড়তেন। জি, এটা আমার চাচাতো ভাই। আচ্ছা, ওকে, এটা ঠিক আছে, এখনো বেঁচে আছে। বেঁচে আছে? ওর সাথে কথা বলছি, খুব খুশি পাওয়ার জন্য। আচ্ছা, নীলুফা মাদ্রাসাতে সিপারা পড়তেন। মাদ্রাসা আছে? মাদ্রাসাটা এখনো আছে? সেই মাদ্রাসার হুজুরা আছে? হুজুররা নাই। হাটের সামনে স্কুল ছিল, সরকারি একটা হাসপাতাল ছিল। জি, এটাও হাটের পাশে। হাটের নামটা কি? হাটের নাম হলো আগরপুর হাট। আগরপুর হাট। আর একটা সরকারি হাসপাতাল ছিল বাড়ির পাশে। হাসপাতাল একটু দূরে। আচ্ছা, বাড়ির পাশে ছোট নদী ছিল, পাশেই খাল, প্রাইমারি স্কুল, মাদ্রাসা ছিল। জি জি জি। ছোট নদীর নামটা কি? এটা নদী না তো স্যার, এটা খাল। আমাদের খাল। সরকার খাল, না জিয়াউর রহমান যে খাল কাট, এই খাল। এখানে বলছে প্রাইমারি স্কুলে সে পড়তেন, মামা অন্ধের স্কুলে পড়তেন। এই মামাটা বোধহয় অন্ধ স্কুলে পড়তেন। হ্যাঁ, আমি জানতাম যে সে আইসে পড়াশোনা করে যাইতো, মাঝে মাঝে বাড়ি যাইতো, তখন আমি সাবান দিতে গোসল করতে যেতাম, সাবান লয়ে দৌড়ে যেতাম। মামা তোমার জন্য আমি সাবান নিয়ে, সাবান একদিন পানিতে পড়েও গেছিল, সেজন্য মামা আমার সাবান উঠাইতে। আমি কোথায় দৌড়ে দিম, পানিতে নাম, আমি তো পানিতে নামতে পারি না, আমি ছোট পানিতে নামতে পারি না, আর সাবান কে উঠে দিচ্ছে আর জানি না। ওই সেদিনকে আমি হারাইছি, যেদিনকে সাবান উঠাই দিয়েছি সেদিনকে আমি দৌড়াইয়া বাজারে গেছি। বাজার যে ওই মহিলা যে কাজে নেছে সেটা তো আর আমি জানতাম না, আমি তো জানি ওটা গোপন রাখছে, সেটা আমার নিয়ে যায় এরকম কিছু নিয়ে কাজের জন্য ওরে বুঝতে দেয় না। তো বাবা চাচারা 3 জন ছিলেন আপনাদের? বাবা চাচারা 3 জন ছিলেন। একজন হলো আমার আব্বার নাম আব্দুল মন্নান শেখ, আর মেজো চাচার নাম আব্দুল হক শেখ, আর যিনি মারা গেছেন উনি হলেন আব্দুল রশিদ শেখ। এই 3 জনই? এই 3 জন ছিলেন, কিন্তু ওই ছোট চাচাতে মারা গেছেন, হয়তো উনি জীবিত উনি বাড়িতে থাকতেই মারা গেছেন। হ্যাঁ, আমার এক চাচা মারা গেছে বাড়িতে থাকতেই। হ্যাঁ, উনি বিষ খেয়ে মারা গেছেন। হ্যাঁ, নাইকেল কি যেন ওই যে গ্যান্ডারি ক্ষেতের আগুনের সামনে পাওয়া গেছে লাশ, কিন্তু ওর মনে নেই, উচ্চারণ করতে আর কি করছিলাম। গ্যান্ডারি ক্ষেতের সামনে তার লাশ পাওয়া গেছে, মানে বাইতেন খাইয়ে বাইরে ওদিক গেছে, পরে যে তোমার একজন। হ্যাঁ, মনে নেই, আমার তোরা খেয়াল নেই, এই কথা মনে নেই। এক চাচা ছিল, এমন ভাবে সে মারা গেছে যে সে অনুষ্ঠানের মতো করছে। কিরকম? আমার 3 ফুফু তাদেরকে ডাক দিছে। আমার বাড়িতে 3 ফুফু ছিল, 3 ফুফুর যে ছেলে মেয়ে ছিল এদেরকে ডাক দিছে। এরপর আমরা ছিলাম, আমাদের ছোট মেজো চাচা ছিল, থাকার পরে বাজার থেকে বড় মাছ আনছে, সবাইকে খাওয়াইছে। খাওয়ার পরে রাতে বিষ খেয়েছে। বিষ খেয়েছে কেন সেটা তো বলছিল, সে যে বলছিল যে ওই আউ খেতে গেছিল, মানে হ্যার পানি দিয়ে ধরতে পারে, একটা আউক বেনকে খাইছে, পরে কে জানি অপমান করছে তারে। এই আখ নিয়ে এই ঘটনা? হ্যাঁ, এই আখ কি ঘটনা যেটা ছিল, মানে ওটা ঠিক আমার মনে নাই। ওই কেলে অতসা ছিল, আমরা গরিব ছিলাম তো কারো জিনিস ধরতে পারি না। আপনার ইয়া ছিল, হ্যাঁ, এরকম একটা ছিল। ওই গোষ্ঠীটা আছে, আপনার মানুষের উপর অত্যাচার করতে গেছে। হ্যাঁ, তার মানে ওর ঘটনার কথার সাথে মিল আছে? ওর কথা মিল, ওই বংশে তো আমি একদিন মাইর খেয়েছি, আমিও কয়েকবার মাইর খেয়েছি। খাওয়ার পর আমি ওই মা নাই, বোন নাই, আস্তে আস্তে প্রতিবাদ করার কোনো ইয়ে নাই না। ওই হ্যাঁ, ওই আখ খাওয়ার জন্যই তাকে মারা হয়েছিল। সে অপমান বোধ করছে, যার জন্য সে মারা গেছে। সামান্য একটা আউখের জন্য আমার গায়ে হাত তুললো, আমি দুনিয়াতে থাকবো না, আমার গরিব, এটা মানে একটা ছিল, মানে ওইটা আমার মনে নাই। এটা কষ্ট, মানে কোনো কেউ তাকে ইচ্ছা করে মারে নাই, সেটা নিজের ইচ্ছাতে মারা গেছে। নানুর বাসার সামনে তুলা গাছ ছিল? এটা বাস্তব ছিল, এখন নাই। এখন তো নাই, গ্রামে সবাই জানে। আচ্ছা, আর এই পায়ের কাটা দাগটা কিসের, কিভাবে হয়েছে? এটা ওই এটার কথা মনে নাই আমার, কিন্তু কাটার দাগ ছিল। নানির দাদি আমার এখানে মলম ঠলম দিয়ে দিছিল। তাহলে উনি তো বললো যে কাঁচি দিয়ে মেরেছিল। আমি একটা নার্স তো বললাম, এখানে একটা এরকম একটা কাটা দাগ আছে এই পায়ে। ওটা মারার পরে তো আমি অনুতপ্ত করছি আসলে। ডান পায়ে কাটা দাগটা।
নিরূপা এটা কে? আপনার ভাই হইতে পারে? অবশ্যই, কারণ আমি তো তখন ছোট ছিলাম, আমার ভাইও ছোট ছিল, এখন দুজনেরই বয়স হয়েছে, কারণ তারও হয়তো বাচ্চা কাচ্চা আছে, বিয়ে দেওয়ার মতো হয়েছে। আমার আমার 3 মেয়ে 1 ছেলে, তা- 3 মেয়ে আমারও 2 মেয়ে বিয়া দেয় না, দেবো সামনে হয়তো। মাদ্রাসায় পড়ে, আলেমা, ছোট ছেলে। মাশাআল্লাহ মাশাআল্লাহ। যাক। আমি 2013 সালে হজ করে এসেছি। এখন আপনি তো সিদ্ধান্ত নিয়ে নিয়ে আসছেন এখানে, আপনার ওয়াইফ বা যারা আছেন তাদের মতামত কি? আপনি যে এরকম আমার ওয়াইফের মতামতে ভিডিও দেখছে, উনি তো তখন আমার সংসারে ছিল না, উনি বলছে 100% মিলে গেছে, ওর চেহারা আমার খালার চেহারা, আমার হ্যাঁ, মায়ের চেহারা। আপনার চেহারার সাথে মাশাআল্লাহ অনেক মিল আছে। মোটামুটি সমাজের সবাই কইছে যে ওই আর আপনার ওয়াইফ এতে রাজি আছেন তো? রাজি খুশি আছেন তো আমার মেয়েরা বসে আছে অলরেডি তাকে দেখার জন্য? আর গত বৃহস্পতিবারে মাদ্রাসা থেকে গেছে, এই মিরপুর থেকে। যেই বৃহস্পতিবারে আমি আপনাদের এই অফিসের সাথে কথা বলছি, ওই বৃহস্পতিবারে আমি ওদেরকে না, বুধবারে আমি ওদের বাসায় গেছি, ওদের মাদ্রাসায় গেছি। আচ্ছা এখন ওর মা আবার বৃহস্পতিবার এসে নিয়ে গেছে, আচ্ছা। আজকে নিয়ে আসার কথা। এখন বলছে আব্বু তাহলে তুমি যেহেতু আমরা চলে আসছি, তাহলে ফুপুরে যদি তুমি পাও তাহলে নিয়ে এসো, আমরা দেখা সাক্ষাৎ করবো। দেখে মাদ্রাসায় যাও। তা আমি আর ভালো মন্দ কিছু বলি নাই, যে এটা তো একটা ব্যাপার। হ্যাঁ, ওনারও সম্মতির ব্যাপার আছে, সবকিছু মিলিয়ে। সম্মতি আছে, তারপর- এখন কথা হচ্ছে যে নীলুফা, আমরা তো শুধু পরিবার বা পরিচয়টা খুঁজে দিতে পারি, কিন্তু এই পরিবারের মধ্যে কি সমস্যা আছে, কি আছে, এগুলো নিয়ে তো আমাদের কিচ্ছু করার নাই। না না, হ্যাঁ, যেমন আপনার যে বিষয়টা বললেন, আপনার হাজবেন্ড, তাকেও আমি আমাদের এই অনুষ্ঠান থেকে সম্বোধন করে যে কথাটা বলতে চাই, উনি যেভাবে চিন্তা করতেছে ওই চিন্তার জায়গাটাই আমাদের শ্রদ্ধা আছে, রেসপেক্ট আছে। উনি ওইভাবে চিন্তা করুন, উনি আপনাকে ওইভাবেই পাইছে। কিন্তু এই যে আপনি একটা পরিবারে জন্মগ্রহণ করছেন, একটা জায়গায় আপনার শিকড়, সেটা সারা জীবনে আপনি খুঁজে পাবেন না। সারা না, জীবনের এই জন্যই সুযোগ খোঁজাখুঁজি থাকলে করছি। আপনি ওইখানে যেতে পারবেন না, এইটাতে বাধা দেয়া চরমতম অন্যায়। এটা করার কোনো সুযোগই নাই। হ্যাঁ, এবং আপনি যেহেতু প্রাপ্তবয়স্ক, সুতরাং এটা তো আর প্রশ্নই ওঠে না। তো তারপরেও আমি তাকে বিনীতভাবে রিকোয়েস্ট করব যে আপনি আসলে আমি আরও খুব খুশি হতাম, কিন্তু ওনার সিদ্ধান্তের প্রতি একটা সম্মান রাখেন। আর আপনি যাদের কাছে বড় হয়েছেন, যেভাবে আপনারা বিয়ে শাদী দিয়েছে, তাদেরকে তো আপনি অস্বীকার করতেছেন না, না না, কেন তাই না? করবো? তারা আপনাকে পেলে বসে বড় করছে, তাদের তারা আপনার তাদের সন্তানই তো তারা আমার কাছে, তাই তাই না? না? অস্বীকার করবো কিভাবে? কোনো সুযোগই তো নাই, সুযোগ তাই তো না? নাই, তো না। তারা তো মহান কাজ করছে, যেভাবেই করুন তারা তো একটা অসাধারণ কাজ কারণ করছে। তারা আমার যে রাখছে একটা পরিবার শনাক্ত দিয়া দায়িত্বের মধ্যে, এটাই তো অনেক। এক্স্যাক্টলি, এটাই তো আমি খুশি। সেটাই সারা জীবন রেসপেক্টের, তাই? সম্মানের। তো সেই জায়গা থেকে আপনারাও ওনার এই জীবনে এসে ওনার যে উনি যাকে ভাই মনে করতেছেন বা যা পরিবার যাকে মনে করতেছেন, তাকেও আপনারা আপনাদেরই আত্মীয় মনে করবেন। এটাই হচ্ছে আপনাদের প্রতি আমার বিনীত অনুরোধ। জি, ইনশাআল্লাহ। এটাই হচ্ছে বিষয়। আপনিও সমস্ত কিছু কমপ্লেক্সিটি চিন্তা ভাবনা করে একটু ধীরে ধীরে স্টেপ নিয়েন। হ্যাঁ, যেটা হচ্ছে বিষয় আর কি। আসলে এই ট্রেন একটা গতিতে চলতেছিল, হুট করে যদি এখন অন্য লাইনে ঢুকে যায় বা স্পিডটা কন্ট্রোল করে, তাহলে যেটা হয় আর কি, একটু স্মুথলি করতে হবে। তো নীলুফা, আপনি কি বলেন, এটা আপনার ভাই? হ্যাঁ, অবশ্যই আমার ভাই, আমি মাইনে নিলাম। আর এটা সত্য কথা, যেটা আমি এত বছর আমার একটা ভাই খুঁজছি, কারণ আমি এখন বর্তমানে যেখানে আছি তাদেরও 3, 4, 5 বোন, এক ভাই। তারা আচ্ছা। সেই শনাক্ত দিয়ে কিন্তু আমার নেছে, যে আমি বলছি এক ভাই, এই জন্য তারা এসে আমার নেছে। কিন্তু আমি তাদের সাথে আমার ওই ভাইয়ের মিল পাই না, কারণ আমার ভাই আমার বয়সের বড়, এই জন্য হ্যাঁ। সব দিক থেকে মিলিয়েছিল, তাদের সাথে আমার সাথে মেলে। না, আপনি যে গেদারা ভাই নাকি যেন বলতেছিলেন, কেদারা ভাই, আদারে ভাই, এইটা তো পৃথিবীর কেউ জানতো না, আপনি ও জানে। আর এই কথাটা ওই গ্রামে যাই গেছি, পরে আমি অনেকে জিজ্ঞেস করছি আদারে ভাই আর কোনো আগের নাম আছে কিনা, বা এদের কেউ ডাকতো কিনা। পরে সবাই ডাকে, হারে ওই মানে আমাকে এখন শ্বশুর বাড়ির দেশে ডাকে ভাই, শুধু ভাই। এখানে আদারে বাদারে বলে কেউ তাকে ডাকতো না, ওই জন্য আস্তে আস্তে সেও আছে, গাজীপুর আছে, আমি যাকে ভাই বলছি সেও গাজীপুর আছে। আর এই নামটা তো আমাদের একবারে সবাই জানে, সবাই গ্রামে সবাই জানে। এই জন্য অনেকে জিজ্ঞেস করছি, খুঁজছে মেম্বারের নাম্বার নিয়ে আসছি। না, ওগুলোর আর প্রয়োজন না। এখন আপনি কি ওনাকে অ্যাকসেপ্ট করতেছেন যে বোন হিসেবে? ওকে, তো আমরা তাহলে বলতে পারি যে আমাদের এই পর্বটা সফল, আলহামদুলিল্লাহ। ইনশাআল্লাহ। তারপরেও আমি উৎসাহ দিব, ডিএনএ টেস্ট করার ব্যাপারে যদি আপনারা আগ্রহী হন, আপনারা করতে পারেন। করবো, ওই পক্ষকে শান্ত, হ্যাঁ ঠিক আছে, আপনারা স্টেপ নেবেন। এবং ডিএনএ টেস্টের ব্যাপারে আমি সবসময় উৎসাহ দিই, কারণটা হচ্ছে এই অনুষ্ঠানটার লিগ্যাল ফ্রেমওয়ার্ক কিন্তু, মানে অ্যাকসেপ্টেন্স কিন্তু, কোর্টে কিন্তু অ্যাকসেপ্টেন্সের জায়গাটা কিন্তু এই অনুষ্ঠানটা কোনো ইম্প্যাক্ট রাখতে পারবে না যদি না ডিএনএ টেস্টের পেপার থাকে। তো সেই জায়গা থেকে আমি মনে করি ডিএনএ টেস্ট সবারই করা উচিত। এবং যারা এখানে আসেন, বিশেষ করে রক্তের সম্পর্কের জায়গাটাতে, অ্যাকসেপ্টেন্সের জায়গাটাতে পরবর্তী প্রসিডিউরগুলো মেনটেন করার জন্য ডিএনএ টেস্টটাই হচ্ছে সবচাইতে লিগ্যাল পেপার। ইনশাআল্লাহ করেন, এবং ডিএনএ টেস্টের পরে রেজাল্ট কি আসে সেটাও আমাদেরকে জানাই দিন। হ্যাঁ, এই হচ্ছে ফোন বিষয়। নাম্বার তো আছে, ফোন নাম্বারতে আছে, সবকিছু জানাই দিন। ঠিক আছে। আর ওনার 2 মেয়ে আসছে সাথে, আপনার হচ্ছে তাহলে কি হয়, ভাগ্নি হয়, সম্পর্কে ভাগ্নি হয়, বাইরে বসে আছে। চলেন আমরা কথাবার্তা বলে আমরা শেষ করি। ওরা কোথায়? এখন ওখানে বসে আছে। আসো আসো। কে হইতে পারে এটা? এটা মামা। মা। বসো তোমরা এখানে, বসো বসো, সবাই বসো।
আপনি এখানে বসুন। তোমার আম্মু তাকে আইডেন্টিফাই করতে পারছে, হ্যাঁ, এবং সে আলটিমেটলি হলো কে হয়, মামা হয় তো নাকি? আমাদের মামা হয়। হ্যাঁ, আমার বড় ভাই তো মামাই। সবার হাসি সাথে সমস্ত কিছু মিল আছে, মাশাআল্লাহ। আমার যে এখন ছোট বোন আছে ওর সাথে ওর মিল আছে। মিল আছে না? এখন যে ভাই বোন, এখন যে ঘরে যে মেয়ে বোন আছে আমার, আচ্ছা, এই বোনের সাথে ওর চেহারা মিল আছে। না, আপনার ভাগ্নিদের চেহারাও কিন্তু মিল আছে, ওদের হাসি টাসি সমস্ত কিছু খুব সুন্দর, মাশাআল্লাহ মিল আছে। ওরা দুজনেই ক্লাস 9-এ পড়ে, হ্যাঁ, এবং খুব ভদ্র, সারাদিন বসে বসে মোবাইল টেপে। এই একটা বাচ্চাদের খুব সমস্যা, সারাদিন মোবাইল। আমার হাতে একটা সেট তো নিলে আর আমার হাতে থাকে না। আপনি সৌভাগ্যবান, আমাদের তো, আমার বাচ্চাকে আমি বুঝাইতে পারি না, সারাদিন বসে বসে মোবাইল টিপে, কিছু করার নাই। মাদ্রাসা লাইনে পড়ছে তো, মানে মাঝে মাঝে বলি যে তোমরা তো মাদ্রাসায় পড়ছো, এগুলো একটু ছাড়ো। মোবাইলটা তো এখন পাইতেছে না, কারণ ইঞ্জিনিয়ারিং এ লেখাপড়া আইতেছে না। হ্যাঁ, এই যে লেখাপড়ার জন্য আরো বেশি, হ্যাঁ, সারাদিন। আচ্ছা, তো এখন বেসিক্যালি আপনারা যেটা করতে পারেন সেটা হলো যে এখন কি করবেন, মানে পরবর্তীতে দেখা সাক্ষাতের বিষয়টা কিভাবে কি করবেন, চিন্তা ভাবনা কি আছে? দেখা সাক্ষাৎ হয়েছে, এখন ঘরে যাবো, পরিবার দেখি কি করে, কি বলে। হ্যাঁ, এখন আপাতত যোগাযোগটা রাখেন, দুজনের নাম্বার নিয়ে যান, কথাবার্তা বলেন, বিস্তারিত ঠিকানা তো তুলে দিলাম। তারপরে যোগাযোগ রেখে আপনি ধীরে সুস্থে ওনাদেরকে নিয়ে যাওয়া, যেখানে যেতে চায় যেভাবে করে, হ্যাঁ, আপনি তো বুঝলেনই কিছুটা কিছু কমপ্লেক্সিটি আছে, সেগুলো একটু সুন্দরভাবে স্মুথলি করা আর কি, সময় দেওয়া, এই হচ্ছে বিষয় আর কি। তো মামা পেয়ে কি খুশি? হ্যাঁ, খুশি। তারপর তো আমি বাসায় নিয়ে যাবো, কারণ আমি বাসায় চিনে আসবো, কারণ হ্যাঁ, ফোনে কথাই বলি, যদি আসে তাহলে বাসায় আসবে, ডেফিনেটলি আসবে, বাসায় আসবে, ওয়াইফকে সাথে করে নিয়ে আসবে। হ্যাঁ, আজকে আমার ফ্যামিলি আসতে চাইছিল। আচ্ছা, আমি আমার ছেলে মেয়ে সবাই বাসায়, আমার বাবা বলছিল যে আমি একটু যাই, পরে আমি বললাম যে তুমি ওখানে যেতে কিছু বলতে পারবো না, বলার দরকার নেই, না বলেও সম্ভব। ঠিক আছে, তো আমরা শেষ করি তাহলে, আপনারা কথা বলেন ব্যাপারটা।